আমি শামীম এহসান খান ধারাবাহিকভাবে আলোচনা করছি বাংলাদেশের অর্থনীতি নিয়ে। আশা করি আপনারা আমাদের আলোচনায় উপকৃত হচ্ছেন। আলোচনা করেছিলাম মূলত এই যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। কেন? কারণ হলো পুঁজি ছোট কোনো অর্থ নয়। পরিমাণ অর্থ বিনিয়োগ হলে পুঁজি হয়ে ওঠে, সেটা কোনো ছোট অর্থ নয়, অনেক বড় অর্থ। সেই জন্য তারা যারা এই পুঁজির মালিক মানে অর্থের মালিক, তারা তুলনা করে কোথায় অর্থটা বিনিয়োগ করলে সে সর্বাধিক সুবিধা পাবে। ঠিক ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল সেটাও সেই একই কারণে। আশেপাশের দেশ ফ্রান্স, জার্মান, নেদারল্যান্ড, সেগুলোতেও অবস্থা খুব একটা খারাপ ছিল না, কিন্তু তবুও ইংল্যান্ডের অবস্থা যেহেতু আরও অনেক বেশি সুবিধাজনক ছিল, সেই জন্যই সেখানে শিল্প বিপ্লব ঘটেছিল। তার মানে পুঁজি ওখানে এসে জড়ো হয়েছিল। ঠিক এখানে আমরা যেহেতু চাচ্ছি বাংলাদেশে অনেক অনেক বেশি পুঁজি বিনিয়োগ হোক। অর্থের মালিক যখন অনেক বড় অর্থের মালিক হয়, সে কখনোই কোনো নিম্নমানের জায়গায় অর্থ বিনিয়োগ করে না। এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আবার আমি রিপিট করছি, যে সমস্ত ছোটোখাটো কারখানা এখানে গড়ে উঠছে, সেগুলো দিয়ে পুঁজির যেটা আমরা বলি যে অনেক অনেক পুঁজি এখানে স্থাপন, অনেকগুলো শিল্প স্থাপন হয়, সেটা তা হয় না এবং হচ্ছেও না। এবং তাতে করে ব্যাপক আকারের যে কর্মের সুযোগ, সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আশেপাশের দেশ, ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে, আমি ওইগুলোর কথা বাদই দিলাম, সাউথ কোরিয়া, জাপান, এদের কথা বাদ দিলাম, এমনকি চীনেরও ধারে কাছে আসা বেশ কঠিন আছে। তবে চীনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে বেশিরভাগ এখন মানুষ দেখা যাচ্ছে বাংলাদেশের বা আশেপাশের দেশের, তারা অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে ভিয়েতনামে। কেন? কারণ ওখানে সব জিনিসগুলোই সুবিধাজনক। তো সব জিনিসগুলো আমরা না করতে পারি, আমরা যেগুলো করতে পারি, যেটা আমাদের এই বাজেটের সঙ্গে, আমরা যেহেতু বাজেট নিয়ে আলোচনা করছি, সেটা হলো বাজেটের কোন জায়গাটায় অর্থটা বিনিয়োগ করতে হবে। একটা বাজেট জিনিসটা তো আমরা সহজভাবে মনে করি যে বাজেট জিনিসটা সহজ, আসলেও সহজ। বাজেট কোনো জটিল বিষয় না। আপনার পারিবারিক বাজেট হতে পারে, একটা কারখানার বাজেট হতে পারে, তেমনি রাষ্ট্রের বাজেট, যে আপনি কোথায় কোথায় থেকে আয় আসবে আপনার, কোথায় আর ঠিক কোথায় ব্যয় করলে সেই অর্থটা আপনার জন্য লাভজনক হয়ে উঠবে, ওই বিনিয়োগটা আপনার জন্য লাভজনক হয়ে উঠবে। আর এমনভাবে অর্থটা খরচ করতে হবে যেন আমার বিপর্যয়ের মুখে না পড়ি। সেক্ষেত্রে বাংলাদেশের যে আজকের যে বাজেট, ঠিক একই উদ্দেশ্য হতে হবে। যদি অন্য কোনো উদ্দেশ্যে বাজেট হয়, আমরা দেখব যে বাজেট আসলে সে উদ্দেশ্য পূরণ করছে কিনা, কিন্তু অন্য কোনোভাবে বিনিয়োগ করলে সেটা কোনো ফল বয়ে নিয়ে আসে না। যেমন আমাদের অতীতের বাজেটগুলো আমরা দেখেছি, বাংলাদেশের যে বাজেটগুলো আসলে দেশের সত্যিকার কোনো উন্নয়ন ঘটাতে পারে নাই। একটু আবার নির্দিষ্ট জায়গায় যাই, সেটা হচ্ছে কোন কোন জিনিসগুলো আমাদের আপাতত প্রধান উদ্দেশ্য ঠিকঠাক করার। যেমন যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নত হতে হবে। এই না যে একটা ঢাকা চিটাগাং একটা 4 লেন বা 5 লেন 6 লেন একটা রাস্তা করে দিলাম, বাস হয়ে গেল, ব্যাপারটা এরকম মোটেই না। আচ্ছা, তাহলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, তার এটা হলো সব দিক থেকে উন্নত হতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে করতে হবে উন্নত, সেটা হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থা। আপনি কারখানা স্থাপন করতে যাবেন, আর এমন একটা দেশে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর লোডশেডিং হবে, এটা একেবারেই অ্যাকসেপ্টেবল না। এটা কোনো শিল্প উদ্যোক্তা যারা সত্যিকার পুঁজিপতি, তারা এই অবস্থা দেখলে পুঁজি সহজে বিনিয়োগ করতে চাইবে না। হ্যাঁ, চাইবে না, তাও না, এমন কেউ আছে, এমন অনেক আছে, অনেক বড় গ্রুপ, তারা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তাদের জন্য এগুলো অন্য বিচারে তারা দেখবে যে অন্য জিনিসগুলো যদি সুবিধা থাকে, হয়তো শ্রমিকের মজুরি অনেক কম,
তারা সমস্ত ফ্যাসিলিটিগুলো মানে অনেক বেশি টাকা বিনিয়োগ করে এক জায়গায় নিয়ে এসে তারপরে যেমন আমাদের বাংলাদেশে সাউথ কোরিয়ান একটা কোম্পানি ইয়ং গ্রুপ, তারা অনেক আগে থেকে এখানে বিনিয়োগ করে আসছে। এইরকম 2-4টা লোকের এক্সাম্পল দিয়ে একটা দেশের শিল্পের হাজার হাজার শিল্পের স্থাপনের শিল্পের যে বিনিয়োগ সেটা আপনি করতে পারবেন না। ওতে করে দেশের শিল্পের কোনো উন্নতি করবে না, পুঁজির যে ব্যাপক উত্থান সেটা এইভাবে হবে না। আপনাকে এমনভাবে করতে হবে যেন সমস্ত ধরনের 10 কোটি টাকার পুঁজি অর্থের মালিক সেও যেন করে, 20 কোটি টাকা, 5 কোটি টাকা, 1000 কোটি টাকা, 200 কোটি টাকা, 100 কোটি, এই পরিমাণ সব পরিমাণ টাকা যদি বিনিয়োগ করতে সুবিধা মনে করে তাহলেই সেই দেশ সেটা হলো একটা দেশের জন্য সুইটেবল সিচুয়েশন বলতে হবে। সেই সুইটেবল সিচুয়েশন তৈরি করার জন্য যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার, তেমনই আমাদের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন দরকার, তেমনই দরকার হচ্ছে মেইন শহর যেগুলো বাংলাদেশের জন্য মেইন শহর হচ্ছে ঢাকা এবং চিটাগাং। এগুলো শহর ওই গরিবি হাল করে রাখলে কোনো সময় হবে না। এখানের সমস্ত ফ্যাসিলিটিগুলো ওই যে চীনের বেইজিংয়ের মতো না হলেও গুয়াংজুর মতো হতে হবে অন্তত। তো এই যে তুলনা বারবার আসছে এই কারণ মানুষের টাকা সরকারি টাকা না, বাংলাদেশের সরকারি টাকার মতো না যে কোনো জায়গায় টাকাটা লাগাই দিলাম, মানুষের কোনো উপকার হলো বা না হলো। আপনারা খেয়াল করে দেখবেন ফুটওভার ব্রিজ একসময় ছিল না, প্রথমে ফার্মগেটও একটা হলো, তারপরে আরও একটা হলো, তারপরে এখন ব্যাঙের ছাতার মতো ফুটওভার ব্রিজ হয়ে যাচ্ছে। এমন অনেক জায়গা আছে যেখানে ফুটওভার ব্রিজ আমাদের কোনো দরকার নাই। তো এইরকমভাবে অর্থ বিনিয়োগ করলে, খরচ করলে সেগুলোকে কোনোভাবেই পুঁজি উত্থান বা পুঁজি অনেক বেশি বিনিয়োজিত হচ্ছে তা বলা যাবে না। শহরগুলোকে হতে হবে একদম, যেমন যোগাযোগের জন্য সুব্যবস্থা থাকতে হবে, তার মানে এখন আধুনিককালে সেটা সড়ক যোগাযোগের উপরে খুব একটা নির্ভর করছে না, বেশিরভাগই হলো মেট্রো রেলের উপরে নির্ভর করছে। তো সুতরাং শহরগুলোকে মেট্রো রেলে করতে হবে, শহরের রাস্তাগুলোও উন্নত করতে হবে, শহরের সিকিউরিটি ব্যবস্থা উন্নত করতে হবে, তার মানে শহরগুলোকে আধুনিকায়ন করতে হবে। বিদ্যুৎ ব্যবস্থা যেমন উন্নত করতে হবে তেমনই করতে হবে শহর উন্নয়ন, এবং সেই প্রত্যেকটা জিনিসের সঙ্গে সম্পর্ক হচ্ছে বিদ্যুৎ এবং শহর উন্নয়ন। সেটার জন্য সম্পর্ক হলো জ্বালানি। তার মানে আমাদের কয়লা, আমাদের গ্যাস, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই সব কিছুর মাধ্যমে যেন বিদ্যুৎ আমরা নিয়ন্ত্রণ, আমাদের রেগুলার আমরা সাপ্লাই পাই। বিদ্যুতের যদি ঘাটতি থাকে, আর বিদ্যুতের ঘাটতি না থাকতে গেলেই জ্বালানিগুলোর ব্যবস্থা রাখতে হবে, সেটা তেল হোক, গ্যাস হোক, কয়লা হোক, অথবা অ্যাটমিক হোক মানে নিউক্লিয়ার হোক, এগুলো সবগুলোর মাধ্যমে যেন জ্বালানিটা নিশ্চিত থাকে। এরপরে যেটা দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ, মানে এইটা এর সঙ্গে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি রিলেটেড, যেমন নদী ভাঙন এবং অতিরিক্ত ফ্লাড, অতিরিক্ত বন্যা, এতে করে মানুষের ফসলহানি হয়। যে ফসলহানির কারণে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে তারা শহরে চলে আসে। শহরকে এমনভাবে এই সমস্ত মানুষে ভরে যায় যে মনে হয় যেন এটা একটা ভিক্ষুকের দেশ। না, এটা ভিক্ষুকের দেশ মনে করলে তা কোনো বিনিয়োগকারী সহজে আসবে না। হ্যাঁ, এখানে মানুষের অনেক কাজ আছে, মানে অনেক কাজের জন্য অনেক মানুষ পাওয়া যায়, এটা ভালো কথা। তখন তারা চিন্তা করে যে না, একটু কম টাকায় আমি আমার মজুরটা পাবো, এইটা তাদের জন্য একটা জিনিস। তো সুতরাং এটাকে কোনো আবেগ দিয়ে দেখলে হবে না, মোটেই আবেগের বিষয় না। তো এখন আমরা সরাসরি চলে আসি বাজেট প্রসঙ্গে। তো গত আলোচনাতে আমি বলেছিলাম যে এই যে বাজেটের প্রধান যে জিনিসটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এই উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেটটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বাজেটের যে অর্থ সেটা কে দেয়?
আমরা নিশ্চয়ই জানি সে অর্থটা দেয় সাধারণ মানুষ। তাইলে এই যে গচ্ছিত টাকা, ধরেন এবার ধারণা করা হচ্ছে যে প্রায় 5 লক্ষ কোটি টাকা বা 6 লক্ষ কোটি টাকা কর আদায় করতে চায় সরকার। গতবারে লক্ষ্য ছিল 5 লক্ষ কোটি টাকার ওপরে, তো ততটা এনবিআর ততটা কর আদায় করতে পারে নাই, তার কর সংগ্রহ করতে পারে নাই। এখন 4 লক্ষ হোক 5 লক্ষ হোক, এই যে টাকাটা 1 লক্ষ কোটি টাকা কোনো ছেলে খেলার বিষয় নয়। বহু বহু মানুষের পরিশ্রমের কষ্টের ফল হলো 1 লক্ষ কোটি টাকা। তাহলে 5 লক্ষ কোটি টাকা আমাদের দেশের জিডিপি টু ট্যাক্স এর রেশিও সেটা কম, কিন্তু তবু এই যে টাকা, এটা জনগণের টাকা। এই জনগণের টাকা প্রথম কাজটা কি হওয়া উচিত? আপনি যদি আমাকে ডিম কেনার জন্য 10টা টাকা দেন, আমি নিশ্চয়ই আপনাকে ডিম ছাড়া অন্য কোনো কিছু দিলে আপনি সন্তুষ্ট হবেন না। সুতরাং আমাদের দেশের মানুষ যে টাকাটা দিচ্ছে, তারা কি চাইবে? তারা কি চাইবে যে আমলারা অনেক বার হলো গাড়ি নিয়ে তারা খুব ঘুরে বেড়াবে? এটা কি তাদের চাহিদা? ধরুন আপনি একটি শিল্প কারখানা স্থাপন করেছেন, সেই শিল্প কারখানায় একজন ম্যানেজার নিয়োগ করেছেন, অত্যন্ত দামি ম্যানেজার। হয়তো এটা একটা জুট মিল, সে ম্যানচেস্টার থেকে পাশ করা একজন ম্যানেজার, তার বেতন হচ্ছে 10 লক্ষ টাকা। কিন্তু সেই 10 লক্ষ টাকার, এবং সে অনেক দামি 1 কোটি টাকার গাড়ি নিয়ে সে চলাচল করে, খুব ভালো কথা। আপনি মালিক হিসেবে তার ওই 10 কোটি টাকার, সে 1 কোটি টাকার গাড়ি নিয়ে চলাফেরা করলো কি করলো না সেটা বড় কথা না। সে দেখতে চাইবে ওই জুট মিল থেকে আপনি লাভ দিতে পারেন কিনা। যদি আপনি লাভ দিতে পারেন, তাহলে আরও সে 50 লাখ টাকা আপনার বেতন বাড়িয়ে দেবে। কিন্তু যদি লাভ না দিতে পারে, ওই ম্যানেজার দিয়ে যদি লাভ না হয়, তাহলে মালিক কিন্তু তাকে 1 লাখ টাকাও বেতন দেবে না। ঠিক একই কথা আমাদের বাজেটের ব্যাপারে। বাজেটের যে ধারাবাহিকতা, এটা খুবই এটা লজ্জাজনক বিষয়। সেটা হচ্ছে এই ধারাবাহিকতা কিন্তু আসলে সেই পাকিস্তান আমল থেকেই চলে আসছে, যে আমলারাই নির্ধারণ করে কোন খরচটা করা হবে আর কোন খরচটা করা হবে না। এটা এই দেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, কারণ টাকাটা মোটেই আমলাদের না, কিন্তু আমলারাই নির্ধারণ করে। জনগণের চাহিদার দিকে তারা একেবারেই দৃষ্টিপাত দেয় না, একেবারেই না। হলে আপনি চিন্তা করতে পারেন যে ঈদ হলে মানুষ ট্রেনে করে যায়, ট্রেনের ছাদ ভর্তি হয়ে। এটা তো একটা বছর দেখার পরেই পরের বছরে রেল ব্যবস্থায় যেসব রুটে এইরকমভাবে যায়, সেই সব রেল ব্যবস্থা টোটালি উন্নত করে ফেলা। কিন্তু না, এই 50 বছর কেন 60-70 বছর ধরে এটার তেমন কোনো উন্নতি হচ্ছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি এই 2,30,000 কোটি টাকা, 2,40,000 কোটি টাকা, 2,50,000 কোটি টাকার এডিপি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে, সেটার পরিমাণ 2,30,000, 2,40,000 এইভাবে এত কোটি টাকার বাজেট হচ্ছে। আর টোটাল বাজেট হচ্ছে 6 লক্ষ, 7 লক্ষ কোটি টাকার, 8 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। অথচ সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার ব্যাপারেই কোনো কর্ণপাত করা হচ্ছে না, কোনো দৃষ্টিপাত করা হচ্ছে না। তো বন্ধুগণ, আজকের মতো আমরা এখানেই শেষ করব, এবং আগামী পর্বে আপনারা আরও ভালো দেখতে পাবেন যে আসলে আমাদের যে সক্ষমতা আছে, আমাদের যে টাকাটা কর হিসেবে সরকার সংগ্রহ করে, সেই টাকা দিয়ে সত্যিকারের ঠিকমতো পরিকল্পনা করলে এই যে সমস্যাগুলো, সেগুলো সমাধান করা সম্ভব। আমার কাছে পুরো হিসাব আছে। আপনি জানেন আমি বই লিখেছি এর উপরে। এই বইটাতে পুরো হিসাব আছে, রেলওয়ের জন্য আধুনিক রেল করতে হতে কত টাকা লাগবে। গতানুগতিক অর্থনীতিবিদেরা, মূলত যারা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়ার পরে আমেরিকায় গেছে, পিএইচডি করেছে, এবং সমস্ত নোবেল প্রাইজ পাওয়া অর্থনীতিবিদদের যে সমস্ত ধারণাগুলো তারা ধারণ করে, সেই ধারণাগুলোর নিয়ে যারা একটা দেশের অর্থনীতিটাকে বোঝাতে চায়, সেই সব অর্থনীতিদের মতো মুখস্থ কোনো কথা আমি বলছি না। আমার বক্তব্যটা হতে পারে বিতর্কিত, এবং সেই বিতর্কিত হলেই আপনারা আপনাদের চিন্তাটাকে
সন্নিবেশিত করতে পারবেন, আপনাদের যুক্তিগুলো সামনে নিয়ে আসতে পারবেন যে আমি ঠিক কথা বলছি না বেঠিক কথা বলছি। সে কারণেই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি টিপে রাখবেন যেন আমাদের পরবর্তী এপিসোড আসলে আপনারা সেটা দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন।